টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা। ধীর লয়ে, অত্যন্ত ধীর লয়ে তৃতীয় ঢেউ আসছে অগাস্টের শেষেই, তেমনটাই আশঙ্কা আইসিএমআর এর। তবে দ্বিতীয় ঢেউয়ের মতো মারাত্মক আকার নেবে না সংক্রমণ, অর্থাৎ যেটা মনে করা হচ্ছিল যে সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে বা পুজোর সময় এই তৃতীয় ঢেউ আছড়ে পড়বে, সেরকমটা কিন্তু নয়। যেমনটা জানা যাচ্ছে অগাস্টের শেষেই আসতে চলেছে এই তৃতীয় ঢেউ, এমনটাই জানা যাচ্ছে। এবং যেরকমটা জানাচ্ছিলাম, যদিও এটা মারাত্মক আকার নেবে না এই সংক্রমণ, এ কথাও বলছেন বিশেষজ্ঞরা। করোনার তৃতীয় ঢেউয়ের জন্য মূলত চারটি কারণকেই দায়ী করেছে আইসিএমআর। এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় প্রামাণিক এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুমন পোদ্দার। ডক্টর পোদ্দার, আপনাকে টিভি9-এ স্বাগত। আমি প্রথমে একটু তন্ময়ের কাছে চলে যাই। তন্ময়, একটা কথা বলো, যে এই যে বিশেষজ্ঞরা কয়েকটা কারণের কথা বলছেন, মূলত চারটি কারণের কথা বলছেন, সেই কারণগুলো কি কি? দেখো, বিশেষজ্ঞরা যেটা বলছেন যে ততটা মারাত্মক আকার নেবে না, তার কারণ হচ্ছে প্রথমত একটি বিষয়, সেটা হচ্ছে যে এই মুহূর্তে মানুষ সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে অনেক বেশি সচেতন রয়েছেন। 2 নম্বর বিষয়, যে ভ্যাকসিনেশন পর্ব চলছে সেখানে কম সংখ্যক হলেও কিন্তু একটা বড় অংশ যারা প্রবীণ মানুষ রয়েছেন কিংবা ইয়াং জেনারেশন রয়েছেন, সুপার স্প্রেডার রয়েছেন, চিকিৎসক যেটা রয়েছেন, তাদের মধ্যে অনেকটা ভ্যাকসিনেশন পর্ব তৈরি করা গেছে। 3 নম্বর একটা বিষয়, যে ভ্যাকসিন যারা পেয়ে গেছেন অলরেডি, সেখানে কিন্তু এই যে ডেল্টা ভ্যারিয়েন্ট বা আরও একটি ভ্যারিয়েন্টের কথা বলা হচ্ছে, যেগুলোকে বলা হচ্ছিল মারাত্মক বা ক্ষতিকর বা যার জীবনহানি করার ক্ষমতা রয়েছে, সেগুলো কিন্তু এক্ষেত্রে অনেক কম কার্যকর হবে। আর 4 নম্বর একটি বিষয় তারা যেটা বলছেন, যে যেহেতু এই লকডাউন পর্ব চলছে, বিধিনিষেধ চলছে, এই যে শিথিল করা হচ্ছে, কখনো আবার সেটাকে আবার একটা কঠোর নিয়মের মধ্যে বেঁধে ফেলা হচ্ছে, এর ফলে কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে দ্বিতীয় ঢেউ গোটা দেশ জুড়ে যেটা হয়েছিল, এবং বলা চলে যে মৃত্যুর সংখ্যা প্রথম ঢেউয়ের থেকে অনেক বেশি সংখ্যক ঘটে গিয়েছিল আমাদের রাজ্যেও, সেটা অনেকটা মানে লাগাম পরানো গিয়েছে। এবং সেক্ষেত্রে এই যে জীবাণু মানে যে ভাইরাস রয়েছে, সেই ভাইরাসও কিন্তু ততটা মারাত্মকভাবে আক্রমণ করতে পারছে না, তার স্প্রেড করার ক্ষমতা কিছুটা কমছে, এমন নানান পর্যবেক্ষণ তাদের রয়েছে। সেইখান থেকে আইসিএমআর বক্তব্য যে দ্বিতীয় ঢেউ একদম নিশ্চিহ্ন হওয়ার আগেই তৃতীয় ঢেউ এসে পৌঁছাবে। এরকম নানা পর্যবেক্ষণ, নানা কারণ এই মুহূর্তে তারা তাদের যে স্টাডি রিপোর্ট বলে, যে সমীক্ষা, সেখান থেকে তারা নিয়ে আসছেন। আমি আসবো তোমার কাছে, আমি একটু চলে যাবো ডক্টর পোদ্দার। আপনার কাছে জানতে চাইছিলাম, যে কথাটা বললেন না আমাদের প্রতিনিধি তন্ময় প্রামাণিক, সেক্ষেত্রে হচ্ছে যে তাহলে দ্বিতীয় ঢেউ পুরোটা শেষ হলো না, তৃতীয় ঢেউ চলে আসবে, কিন্তু যেটা বলা হচ্ছে যে আমাদের তাহলে চিন্তার বিষয় অনেকটাই কম, কারণ আমরা এখন অনেকটাই সাবধান হতে শিখেছি, তাই তো? বাস্তব কি তাই বলছে? সাবধান যারা হয়েছিলাম তারা সাবধান আছি, এবং কিছু সংখ্যক লোক হয়তো একটু সাবধানতা বাড়িয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কি এখন আমরা সত্যিই সাবধান আছি? এটা কিন্তু বাস্তব সেটা বলছে না। কেম্পটি ফলসের সামনে যে ভয়ঙ্কর ভিড়, বা মন্দারমণির সমুদ্রের ধারে যে ভয়ঙ্কর অসচেতন জনসমাগম, সেটা কিন্তু বাস্তব সেটা বলছে না। আমি বরং অন্যদিক থেকে বলবো যে সেকেন্ড ওয়েভ থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিয়েছি। সেটা ডাক্তারের দিক থেকে আমরা যেমন শিক্ষা নিয়েছি, সেরকম সাধারণ মানুষও কিছুটা হলেও বুঝতে শিখেছে যে কোনটা হলে কি হতে পারে। তো সেটা জেনে শুনে যদি কেউ কোনো অসচেতন কিছু কাজ করছে, তাহলে তার দায়িত্ব সম্পূর্ণ তার উপরে বর্তায়। আর অন্যদিকে যে ভ্যাকসিনেশন, সেই ভ্যাকসিনেশন ড্রাইভটা আরেকটু যদি তাড়াতাড়ি হয়, তাহলে কিন্তু এই থার্ড ওয়েভটা কিছুটা হলেও কম মারাত্মক হওয়ার উচিত। তো এখনই ফাইনাল কমেন্টে যাওয়ার কোনো উচিত নয়। যেটা আইসিএমআর যেটা বলছে, সবগুলোই কিন্তু একটা পস্টুলেশন বা হাইপোথিসিস, কিন্তু এগুলো এখনই একদম মানে 100% ধরে নিয়ে চলাটা কিন্তু ঠিক নয়। এই ব্যাপারে আরেকটা বলি, যে আমি এই কথাগুলো বলছি মানে কাউকে ভয় পাওয়ানোর চেষ্টা করছি তা নয়, আবার সবাইকে উদ্বাহু হয়ে না না সব ঠিক আছে হয়ে বেরিয়ে গেলাম সেটাও নয়। তো আমাদেরকে সাবধান থাকতে হবে, যেরকম ভাবে যা যা দেখতে পাবো সেই অনুযায়ী আমাদেরকে সঙ্গে সঙ্গে স্টেপ নিতে হবে। ডক্টর পোদ্দার, আপনি টিকাকরণের কথা বলছেন। ডক্টর পোদ্দার, সেক্ষেত্রে একটা বিষয় সামনে আসছে, যে যারা একটি ডোজ পেয়েছেন তাদের 82% প্রাণ রক্ষা হয়েছে, যারা টিকার জোড়া ডোজই নিয়েছেন সেক্ষেত্রে 95% জয় করেছেন কোভিডকে, এরকম একটা তথ্য পাওয়া যাচ্ছে। এই জায়গাটা যদি আমাদের বলেন যে আমরা কতটা সুরক্ষিত, কারণ এখনো অনেকেই কিন্তু টিকার 2টো ডোজ পাননি। দেখুন, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই যে টিকার কোনো বিকল্প হবে না। যে টিকা যেমনই আসুক না কেন, সেই টিকা যদি আমাকে অন্তত 60 to 70% প্রোটেকশনও যদি দেয়, তাহলেও কিন্তু সেটা আমি ভাববো।
যেটা নতুন যে ভ্যারিয়েন্ট গুলো আসছে সেই ভ্যারিয়েন্ট গুলো কতটা এই টিকার দ্বারা আটকানো যাবে বা যাবে না সেটা সময় বলবে। এখনো পর্যন্ত যে ভ্যারিয়েশন গুলো এসছে সেগুলো কিন্তু মোটামুটি ভাবে আটকে দিচ্ছে, অ্যাটলিস্ট সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ, হসপিটালাইজেশনের চান্স সেগুলো কিন্তু অনেকটা কমছে, এটা প্রমাণিত। এবং সেটা যদি সত্যি হয় তাহলে আগামী যতটা যা নতুন নতুন স্ট্রেন আসবে সেগুলোকেও আমরা ধরে নেব যে আমাদের এই টিকাগুলোর প্রোটেকশন দেওয়ার ক্ষমতা থাকবে, যদিও সেটা সময় বলবে। এবার অন্যদিকে বলি যে একটা টিকাই বা আমাদের টোটাল 130 কোটি জনসংখ্যার 138 কোটি জনসংখ্যার কজন আমরা পেয়েছি, সেদিক থেকে দেখলেও যতটা হওয়া উচিত ছিল আমরা কিন্তু বহু গুণ দূরে পড়ে আছি। এটাকে ইমিডিয়েটলি তাড়াতাড়ি করতে হবে, না হলে কিন্তু সমূহ বিপদ, থার্ড ওয়েভ এলো বলে এর পাশাপাশি ডক্টর পোদ্দার আরেকটা বিষয়ও তো আছে, এই যে বিভিন্ন রকম ভ্যারিয়েন্ট গুলো আসছে সেই ভ্যারিয়েন্ট গুলোও তো অনেক সময় চিন্তা বাড়াচ্ছে, কারণ অনেক সময় এরকম তথ্যও আমরা পাচ্ছি যে এই ভ্যারিয়েন্টটা হয়তো এই যে টিকা আমরা নিচ্ছি সেই টিকায় কাজ করবে না, এরকমটাও তো পাচ্ছি তথ্য। হ্যাঁ, সে তো বটেই। দেখুন, সবসময় এই সমস্ত দিক থেকে দেখলে তিনটে অ্যাঙ্গেল আছে। একটা হচ্ছে যে এজেন্ট ফ্যাক্টর, হোস্ট ফ্যাক্টর, আর হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর মানে আমাদের দেশ যেমন ছিল তেমনই আছে, তেমনই থাকবে। আর যেটা হলো এজেন্ট ফ্যাক্টর, এজেন্ট ফ্যাক্টরের ক্ষেত্রে ভাইরাসটা যেমন যেমন মিউটেট করছে, সেই মিউটেশনে আইদার সেটা নির্বিষ মিউটেশন অথবা সেটা অত্যন্ত সক্রিয় মিউটেশন। যদি সেরকম সক্রিয় মিউটেশন কিছু হয় তখন ইমিউন এসকেপের চান্স থাকছে। সেক্ষেত্রে আমাদের হোস্ট ফ্যাক্টর মানে যেখানে আমরা ভ্যাকসিনেটেড না নন ভ্যাকসিনেটেড এবং আমাদের ইমিউনিটি নতুন স্ট্রেনটার এগেইনস্টে কিভাবে রিঅ্যাক্ট করবে তার উপরে সম্পূর্ণ নির্ভর করবে থার্ড ওয়েভে কতটা মারাত্মক হতে চলেছে। বেশ, আমি আসবো আপনার কাছে। তন্ময়, একটা কথা জানতে চাইবো, তৃতীয় ঢেউয়ে প্রথম কাবু হবে উত্তরবঙ্গ, এরকমও একটা তথ্য পাচ্ছি আমরা, এবং উত্তর পূর্ব ভারতে করোনার দাপটের জেরেই বাড়ছে এই আশঙ্কা। এই বিষয় সম্পর্কে আমরা কি তথ্য পাচ্ছি, সত্যি কি তাই? দেখো, এখানে উত্তর পূর্ব দিকের যে রাজ্যগুলো রয়েছে, অন্তত সরকারি তথ্য, এই রাজ্য সরকারের তথ্য বা গ্লোবাল অ্যাডভাইজারি যে কমিটি রয়েছে তারা যে তথ্য দিচ্ছেন, সেখানে যে নর্থ ইস্টের যতগুলি রাজ্য রয়েছে আমাদের, যেখানে অসম, অরুণাচল, মেঘালয়, মণিপুর, মিজোরাম সমস্ত রাজ্যগুলি রয়েছে, তাদের যাতায়াত কিন্তু বলা চলে আমাদের একেবারে উত্তরবঙ্গের অংশ দিয়ে, অর্থাৎ কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি হয়ে তারপর তারা ভারতের অন্য অংশে প্রবেশ করেন। এর ফলে এই যে এত মানুষ যাতায়াত করছেন, এর বাইরে উত্তরের গেট বলা হয় শিলিগুড়ি শহরকে, সেখানে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে নানান বিষয়, যেখানে ভুটান থেকে মানুষ আসেন, সিকিম থেকে মানুষ আসেন, অন্যান্য অংশ থেকে মানুষজন আসছেন, একদম গেট বলা চলে একটা যে উত্তর পূর্বাঞ্চলের, সেই জায়গায় প্রচুর জায়গা থেকে মানুষের আসার একটা মিশ্রণ ঘটছে, ফলে সংক্রমণ ঘটছে। যেমন আমরা কয়েকদিন ধরে যদি দেখি, গত 14 দিন 15 দিন বা গত 1 মাস, দার্জিলিংয়ে সংক্রমণ কিন্তু ক্রমাগত বেড়ে চলেছে, মৃতের সংখ্যা বেড়ে চলেছে তুলনামূলকভাবে কিছুদিন আগে পর্যন্ত যা ছিল। ফলে উত্তরবঙ্গে সংক্রমণ বেশি হবে এমনটাই একটা আশঙ্কা রয়ে যাচ্ছে, এবং হিসেব নিকেশ অন্তত তাই বলছে। এবং যেখানে বলা চলে যে সেন্টিনেল সার্ভিলেন্স এটা চালু হচ্ছে আমাদের রাজ্যে, অর্থাৎ গোটা রাজ্যে প্রায় 40টি ল্যাবে সেখানে প্রতিদিন একটা নির্দিষ্ট সংখ্যক টেস্ট করানো হবে মানুষের, এবং সেই রিপোর্ট দেখে ঠিক করা হবে যে কোন অংশে সংক্রমণ ছড়াচ্ছে। এখন এটা ভবিষ্যতের, কিন্তু গ্লোবাল অ্যাডভাইজারি কমিটি কিংবা আমাদের বিশেষজ্ঞ যারা রয়েছেন রাজ্যে, তারা যারা বলছেন যে উত্তরবঙ্গ থেকে কিন্তু এই তৃতীয় ওয়েভ শুরু হতে পারে বা সেখান থেকে দ্রুত সংক্রমণ ছড়াতে পারে, এমন একটা আশঙ্কার জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি চলছে এই রাজ্যে। আমি আসবো ডক্টর পোদ্দার, তাহলে এই জায়গাটা থেকে আমার প্রশ্ন আপনার কাছে, যে আমরা দেখেছি দীঘা হোক, মন্দারমণি হোক, বা এদিকে শান্তিনিকেতন বা তারাপীঠ এবং সর্বশেষ দার্জিলিং, সেক্ষেত্রে পর্যটকদের যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়, যে আরটিপিসিআর করতে হবে বা টিকা নিতে হবে, তারপরেই সেখানে যেতে পারবেন। এই যে এতদিন দীর্ঘ 1.5 বছর ধরে অর্থনীতির উপর একটা বড় প্রভাব পড়েছে, তার মধ্যে পর্যটনও বাইরে নয়, পর্যটকরা আবারও বেড়াতে যেতে শুরু করেছেন। সেই জায়গায় যদি এই দার্জিলিং বা এই উত্তর পূর্বের বিভিন্ন জায়গাগুলোতে এ ধরনের ঘটনা ঘটতে থাকে, তাহলে আবারও এই সংক্রমণ বাড়তে পারে। এই বিষয়টা যখন সামনে আসে, তাহলে একেবারে লকডাউন বা বিধিনিষেধ সেটাই কি জারি থাকা ভালো? অর্থাৎ এই লকডাউন বা বিধিনিষেধ থাকলে তাহলে সংক্রমণ অন্তত ছড়াবে না, এমনটা নিশ্চিত করে কি আমরা বলতে পারি? দেখুন, লকডাউন করে পেটে ঠেল দিয়ে বসে থাকা এটা তো একদম মানে ফাইনাল আনসার হতে পারে না। লকডাউন সবসময় একটা সময় কেনার একটা উপায়। ওই সময়টার ভিতরে আমাদের প্রিপারেশন নিতে হবে, যদি কারো অসুখ হলো সেটা যাতে আমরা ঠিক মতো ধরতে পারি এবং তাদের যাতে চিকিৎসা করতে পারি আর যাতে ভ্যাকসিনেশন করতে পারি, এটাই তো সময় কেনার মূল কথা। তো সেই দিকটাতেই নজর দেওয়া দরকার। আর অন্যদিকে দার্জিলিং এ বাড়ছে বা এরপরে হয়তো মন্দারমণি, দীঘাতেও দেখা যাবে যে মেদিনীপুরেও সংক্রমণটা বাড়ছে, হ্যাঁ হতে পারে।
যে মুহূর্তে একটু হলেও লোকাল সার্চ দেখা যাবে, তখন লোকাল যে এরিয়াগুলোতে তখন সেখানে আরেকটু নজরদারি বাড়ালেই কিন্তু জিনিসটা আবার কন্ট্রোলে চলে আসবে। তাই যেখানে সূত্রপাত হচ্ছে বা হওয়ার চান্স থাকছে, সেই জায়গা থেকে একটু টাইট যদি হয়ে যাই আমরা, তাহলেই কিন্তু হবে। কিন্তু তার মানে এই নয় যে লকডাউন করে দাও, তার মানে নজরদারিটা বাড়াও এবং কোন রকম কোনো সিমটমস বা কিছু যদি বুঝতে পারছো, তাহলে তাকে আইসোলেট করে দাও বা তার টেস্ট করে তার দিকে বেশি নজরদারি করো, সেটা বরং অনেক বেটার। ডক্টর পোদ্দার, এই যে আমরা কোভিড-19 বা করোনা ভাইরাস নিয়ে এত কথা বলছি গত 1.5 বছর ধরে, প্রথম যেখান থেকে হলো অর্থাৎ সেই চীনের ল্যাব ইউহান প্রদেশের, সেখান থেকে একটা কথা গতকাল থেকে জানা যাচ্ছে যে বিশ্ব সংস্থার প্রধানের বক্তব্য যে যেটা স্বীকার করেছে যে চীনের ল্যাব থেকেই ছড়িয়ে থাকতে পারে এই করোনা ভাইরাস, এবং যে কারণে গত বছরও আমরা দেখেছিলাম যে একটা সময় যে তথ্যগুলো ছিল অন্তত সেই তথ্যগুলো গায়েব হয়ে গিয়েছিল। অর্থাৎ যখন এখন এটা বলছে, তার মানে চীনই আসল কালপ্রিট। দেখুন, গত বছর মার্চ মাসে প্রথম যখন এইগুলো নিয়ে আলোচনা হচ্ছিল, তখন বিভিন্ন জায়গাতে আমরা আমাদের মতামত প্রকাশ করছিলাম। তখনও যে কথা আমি বলেছি একই কথা এখনো বলছি, হ্যাঁ এটা কিন্তু অবশ্যই সম্ভব, এটাও একটা মানে ল্যাবরেটরি মেড একটা ভাইরাস হওয়ার সম্ভব। কিন্তু ডাব্লিউএইচওর মতো একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি সেটাকে মান্যতা দেয়, তবেই আমরা সেটাকে মানতে পারি, হ্যাঁ ঠিক আছে। আদারওয়াইজ নিজেদের তরফ থেকে আমরা ভাবতে পারি, কিন্তু তার জন্য অনেক সন্দেহের কারণ যথেষ্ট আছে। এমনকি জো বাইডেন, যে ইউএসএ প্রেসিডেন্ট, সেও পর্যন্ত এটাতে সন্দেহ প্রকাশ করে এর জন্য কিন্তু তদন্ত বসিয়েছে তাদের মতো করে। তো অবশ্যই এটা একটা তো সম্ভাবনা আছেই। এবং এই ব্যাপারে একটা ছোট্ট তথ্য দিই, এই যে উহান প্রদেশের যে ল্যাব সম্পর্কে এত কিছু কথা হচ্ছে, সেই ল্যাবে কি কি টেস্ট হতো, কি কি রিসার্চ হতো, সেই সম্পর্কে কিন্তু সাধারণ লোকে অ্যাক্সেস করতে পারতো 2019 সালের সেপ্টেম্বর পর্যন্ত। তারপর থেকে সেটা সমস্ত ডেটা কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছে এবং জনসাধারণ আর কেউ কিন্তু সেটা অ্যাক্সেস করতে পারে না। মনে রাখুন ডেটটা, এটা সেপ্টেম্বর মাসের 2019, তার মানে তারপরে কিন্তু এটা আউটব্রেক হয়েছে। সুতরাং কোথাও একটা সন্দেহের অবকাশ তো থেকেই যায়। ডক্টর পোদ্দার, আর একটা বিষয়, আমরা তো দীর্ঘদিন ধরে এই নিয়ে আলোচনা করছি, একটাই প্রশ্ন, এর শেষ কোথায়? আগামী সাম্প্রতিককালে কি এর শেষ সত্যি সম্ভব? হ্যাঁ অবশ্যই, আমরা শেষ হওয়ার যে কি বলবো যে মাইলস্টোন, সেগুলো কিন্তু অলরেডি অ্যাচিভ করতে শুরু করে দিয়েছি। একটা যেমন এর এগেনস্টে আমাদের ভ্যাকসিন এসে গেছে। 100 বছর আগে যে স্প্যানিশ ফ্লু, তখন আমাদের ঢাল তলোয়ার কিছুই ছিল না, তাই নিয়ে আমরা লড়াই করেছিলাম, 2.5 বছর ধরে ভুগেছিলাম। এখন আমাদের ঢাল তলোয়ার আছে, কিন্তু যে অসুখটা, যে ভাইরাসটা, সেটা একটু স্মার্ট, তার জন্য আমাদেরকে একটু ভোগান্তি হচ্ছে বেশি। কিন্তু এটা শেষ শুরু হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা, মাত্র কয়েকটা মাস। বেশ তন্ময়, খুব ছোট্ট করে আমি জানতে চাইবো যে ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে মাওয়িস্ট অ্যাক্টিভিটি সেটাও কিন্তু কমেছে, অর্থাৎ এই করোনা ভাইরাস ছত্রভঙ্গ করতে পেরেছে মাওবাদীদেরও, এরকম একটা তথ্য পাওয়া যাচ্ছে। তো দেখো, কিছুদিন আগে যে তথ্য এসেছিল সেটা হচ্ছে যে কেন্দ্রীয় যে গোয়েন্দা সংস্থা রয়েছে সেখান থেকে তথ্য এসেছিল যে একজন শীর্ষ নেতা তিনি কিন্তু এই করোনাতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। সেটাও অনেক পরে পুলিশের কাছে খবর আসে বা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে খবর আসে। বলা চলে যে যেহেতু মানুষ আক্রান্ত হচ্ছেন এবং তারাও বাইরে কাজকর্মে যান এবং তারপরে জঙ্গলে ফেরেন কিংবা অন্য জায়গায় যারা রয়েছেন, এইখানেও কিন্তু বেশ কিছু তাদের কর্মী সংগঠনের শীর্ষস্তর পর্যন্ত তারা করোনায় আক্রান্ত হয়েছেন, এমনটাই গোয়েন্দা রিপোর্ট থেকে মিলছে। ফলে সেখানে মৃত্যুর ঘটনাও খবর এসছে। ফলে সেখানে অবশ্যই করোনার জন্য তাদের মধ্যেও যে তারা ডিস্টেন্স মেনটেন করবেন বা এই বিষয়ে তাদের যে মুভমেন্ট, তাদের যে বলা চলে সবসময় যে নাশকতার কাজ, সেগুলো যে একেবারে অনেকটা থমকে গিয়েছে বা অনেকটা শ্লথ হয়েছে, এমনটা মনে করা যেতেই পারে, অন্তত গোয়েন্দা রিপোর্ট সেরকমটাই বলছে। তন্ময়, তোমাকে ধন্যবাদ। ডক্টর পোদ্দার, আপনাকেও অনেক ধন্যবাদ।